একজন ট্রেডার মাত্র $30 থেকে শুরু করে বানিয়ে ফেললেন $80 মিলিয়ন। আর একজন আবার বলেন, আমি কখনোই মার্কেট থেকে জেতার চেষ্টা করি না, আমি কেবল মার্কেটে টিকে থাকার চেষ্টা করি। এই বইয়ের প্রতিটি অধ্যায় এমন সব জাদুকরের গল্পে ভরা যারা বাজারকে শুধু পড়ে ফেলেনি, তারা বাজারকে হার মানিয়েছে। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের মাথার ভেতরে কি চলছে? চলুন আজ আমরা শুনি মার্কেট উইজার্ডস বইয়ের 17 জন ট্রেডিং লিজেন্ডের অজানা কাহিনী, যেখানে পাওয়া যাবে ঝুঁকির বিরুদ্ধে যুদ্ধের কৌশল, মানসিকতা গঠনের মন্ত্র আর সাফল্যের অমূল্য সূত্র। জ্যাক ডি সোয়াগারের রচিত যখন এই বই লেখেন তখন তার লক্ষ্য ছিল শুধুমাত্র একটাই, বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের মাথার ভেতরে ঢুকে দেখা। তারা কিভাবে চিন্তা করে, সিদ্ধান্ত কিভাবে নেয়, আর বিপদের পড়লে তারা কিভাবে ঠান্ডা মাথায় এটার সলিউশন করে। এই বই শুধু লাভেরই গল্প নয়, এটা এমন একটা মানসিক যুদ্ধের দলিল যেখানে ভয়, লোভ আর উৎসাহ প্রতিটি অনুভূতিরই পরীক্ষা হয় রিয়েল মার্কেটে। এই ভিডিওতে আমরা জানবো 17 জন ট্রেডিং লিজেন্ডের জীবন থেকে নেওয়া বাস্তব ট্রেডিং কৌশল, মানসিকতা তৈরির পদ্ধতি আর ঝুঁকি ব্যবস্থাপনার চূড়ান্ত শিক্ষা, যা আপনাকে ট্রেডিং বা জীবনের যে কোনো খেলায় জিততে সাহায্য করবে। মিশেল মার্কাস যখন প্রথম ট্রেডিং শুরু করে তার কাছে ছিল মাত্র $700, কিন্তু শুধু সঠিক মানসিকতা ও কৌশল দিয়ে তিনি সেই $700কে বানিয়ে ফেললেন $80 মিলিয়ন। তিনি বলেন, আমি শিখেছি যখন আমার ভুল হয় আমি দেরি না করে সেই ভুল সংশোধন করেছি এবং সেই ভুল মেনে নিয়েছি, কারণ একটি মাত্র ট্রেডই আপনার সর্বস্ব হারাতে পারে। তার এই শিক্ষা, কাট ইওর লুজেস শট, লেট ইওর প্রফিট রান, আজ বিশ্বের লাখো ট্রেডাররা ফলো করে। চলুন আমরা সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করি। আজকের পর্বে আমরা এক্সপ্লেন করব এক অসাধারণ বই, মার্কেট উইজার্ড, লিখেছেন জ্যাক ডি সোয়াগার। এই বইটি কেবল একটি ট্রেডিংয়ে বই নয়, এটি বিশ্বের সফলতম ট্রেডারদের বাস্তব অভিজ্ঞতা, কৌশল এবং মানসিক প্রস্তুতির একটি দুর্লভ সংগ্রহ। আজকের পর্বে 1 আমরা প্রথম 9 জন ট্রেডারের সাক্ষাৎকার ও অভিজ্ঞতা থেকে জানব কিভাবে তারা শূন্য থেকে শুরু করে $1 মিলিয়ন কামিয়েছেন, ট্রেডিংয়ে সফল হওয়ার গোপন সূত্র, মানসিক শৃঙ্খলা, যুক্তি, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং শেখার শক্তি। এই 2 পর্বে বিভক্ত এক্সপ্লেনেশনকে আমরা আজকে প্রথম পর্বটি শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 1, মিশেল মার্কাস, অর্থাৎ মিশেল মার্কাসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ তার লাইফস্টাইলের ট্রেডিং যাত্রা। মাইকেল মার্কাস গল্পটি হলো একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার বাস্তব উদাহরণ। তার ট্রেডিং যাত্রা শুরু হয় একদম নিচু স্তর থেকে, মাত্র কয়েক হাজার ডলার দিয়ে। তার প্রথম বিনিয়োগ ছিল স্রেফ চিকেন ফিড, অর্থাৎ অতি সামান্য পুঁজি। সেই সামান্য অর্থকে তিনি সঠিক কৌশল, কঠোর আত্মনিয়ন্ত্রণ ও মানসিক পরিপক্কতার মাধ্যমে বহু মিলিয়নে রূপান্তরিত করেন। এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন কিভাবে ট্রেডিংয়ের মতো উচ্চ চাপযুক্ত পরিবেশে টিকে থাকতে হলে শুধু কৌশল নয়, মেন্টাল দৃঢ়তা ও কনফিডেন্স গুরুত্বপূর্ণ। মার্কাসের মতে ট্রেডিং সফলতার মূল চাবিকাঠি হল নিজেকে জানার ক্ষমতা এবং নিজের দুর্বলতা স্বীকার করার মানসিকতা। তিনি স্বীকার করেন শুরুতে তারা সবচেয়ে বড় সমস্যা ছিল তার ওভার কনফিডেন্স ও অহংকার, যার কারণে তিনি বেশ কয়েকবার বড় ক্ষতির মুখে পড়েন। তবে তিনি এই ব্যর্থতাগুলোকে উপহাস না করে শিক্ষা হিসাবে গ্রহণ করেন। তিনি বলেন, প্রতিবার আমি যখন ট্রেড হেরে যেতাম আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি ভুল করলাম, কি ভুল করেছিলাম। এই আত্মসমালোচনা প্রবণতা তাকে ধীরে ধীরে পরিণত করে ট্রেডারে রূপান্তরিত করতে। অর্থাৎ মার্কাস বলেন পিরামিডিং কৌশল ব্যবহার করতেন, যেখানে তিনি লাভজনক পজিশনে ধীরে ধীরে আরও বিনিয়োগ বাড়াতেন, কিন্তু কখনোই একবারে বড় পজিশনে ঢুকতেন না। এটি ছিল তার ঝুঁকি ব্যবস্থাপনার একটি চমৎকার উদাহরণ। তিনি বিশ্বাস করতেন সফল ট্রেডাররা মূলত তাদের ক্ষতি নিয়ন্ত্রণ করেই টিকে থাকে। তারা বিখ্যাত নীতিগুলোর মধ্যে অন্যতম হল কাট ইওর লুজেস শট, লেট ইওর প্রফিট রান,
অর্থাৎ ক্ষতির অবস্থায় দ্রুত বেরিয়ে আসো আর লাভের সময় ধৈর্য ধরে থাকো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই অধ্যায় থেকে উঠে আসে তা হলো মেন্টর বা গুরু থাকার গুরুত্ব। মাইকেল মার্কাস তার জীবনে ডক্টর অ্যান্ড্রুস মার্কিস নামের একজন গুরুর ভূমিকা তুলে ধরেন। তিনি তাকে পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানসিক ভারসাম্য বজায় রাখার গুরুত্ব শেখান। এই পরামর্শগুলো পরবর্তীতে মার্কাসকে একজন সফল হেজ ফান্ড ম্যানেজারে পরিণত করে। এই অধ্যায়ের সবচেয়ে মূল্যবান শিক্ষাটি হলো ট্রেডিংয়ে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ, বাস্তবতাবোধ, ভুল থেকে শেখার মানসিকতা এবং পরিকল্পনার প্রতি কঠোর অনুগত্য। শুধুমাত্র অ্যানালাইসিস, বিশ্লেষণ, কৌশল জানলেই সফল হওয়া যায় না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে জ্ঞানও মূল্যহীন হতে পারে। অর্থাৎ মাইকেল মার্কাসের গল্প আমাদের শেখায় অল্প থেকে শুরু করলেও পরিকল্পিত কৌশল ও মানসিক দৃঢ়তা থাকলে যে কেউ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। তার অভিজ্ঞতা প্রমাণ করে যে ট্রেডিং শুধু টেকনিকের খেলা নয়, বরং এটা একটা মানসিক খেলা, যেখানে সেরা খেলোয়াড় হয় সে যে নিজের সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এই চ্যাপ্টারটির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল উনি দেওয়ার চেষ্টা করেছেন। চলুন আমরা সেই এক্সাম্পলটি এখন দেখার চেষ্টা করি। মাইকেল মার্কাস যখন তার ট্রেডিং ক্যারিয়ার শুরুতে ছিলেন তখন তিনি সয়বেন ফিউচার্স ট্রেড করেছিলেন। অর্থাৎ তার লক্ষ্য ছিল বাজার ওঠানামার সুযোগ নিয়ে লাভ করা, কিন্তু সেই ট্রেড তার অ্যানালাইসিস ভুল ছিল। সে সময় তিনি একটা ভুল করেছিলেন। তিনি ঝুঁকির বিরুদ্ধে লেগে গিয়েছিলেন এবং ক্ষতির পজিশনে বারবার আরও পুঁজি ঢালছিলেন। প্রথমে যখন দাম নিচে নামছিল তিনি সেটাকে সাময়িক মন্দা ভেবেছিলেন এবং বিশ্বাস করতেন শীঘ্রই বাজার ব্যাক করবে, বাজার ফিরে আসবে। তাই তিনি প্রথম পজিশনে বাড়তি অর্থ ইনভেস্ট করতে থাকেন, কিন্তু বাজার তার বিপরীতে চলে যায়, দাম আরও নিচে নেমে যায় এবং তার ক্ষতিও ক্রমশ বড় হতে থাকে। তার নিজের এই ধারণা ও আবেগ তাকে এমন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যায় যে এটি একটি ট্রেডারের কারণে তিনি প্রায় তার ট্রেডিং অ্যাকাউন্টের 2/3 হারিয়ে ফেলেন। এই অভিজ্ঞতা ছিল তার জন্য একটা বড় রকমের ধাক্কা এবং সে সময় সে বুঝতে পারে। বেশ কিছু এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, আমরা প্রিন্সিপালগুলো দেখার চেষ্টা করি। প্রিন্সিপাল নাম্বার 1, বাজার তার চেয়ে বুদ্ধিমান এবং অনেক সময় বাজার অযৌক্তিকতাভাবে অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। প্রিন্সিপাল নাম্বার 2, নিজের ভুল স্বীকার না করলে আরও ঝুঁকি নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষতি ক্রমশ বাড়তেই থাকবে। এবং সর্বশেষ সবচেয়ে বড় শিক্ষা হলো নেভার অ্যাড টু এ লুজিং পজিশন। অর্থাৎ এরপর থেকে তিনি তার ট্রেডিংয়ে কঠোর ঝুঁকি নিয়ন্ত্রণ ও ডিসিপ্লিন মেনে চলা শুরু করেন, যা পরবর্তী তাকে অসাধারণ সাফল্যর শিখরে নিয়ে যায়। অর্থাৎ এই চ্যাপ্টারটির ভিতরে যেই মূল শিক্ষাটি আছে সেটি হলো ক্ষতির সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, আবেগে আকৃষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে, আর বাজারের গতিবিধি সবসময় আমাদের চেয়েও এগিয়ে থাকতে পারে, তাই নিজের পুঁজি রক্ষা করা সবচেয়ে বড় কাজ। চ্যাপ্টার 2, ব্রুস কোভার্নার্স অর্থাৎ ব্রুস কোভনার্সের দ্য ট্রেডিং এজ স্ট্র্যাটেজি। চ্যাপ্টার 2 এটা। ব্রুস কোভনার হলেন এমন এক সফল ট্রেডার যিনি বাজারে প্রবেশ করেছিলেন শূন্য থেকে শুরু করে একজন বিশাল পরিমাণ সম্পদের মালিক হয়ে ওঠার মাধ্যমে। তার গল্প থেকে আমরা শিখতে পারি যে ট্রেডিং শুধু কৌশল বা টেকনিক নয়, বরং মূল চাবিকাঠি হলো ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা। কোভনার তার ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন ছোট একটি ট্রাক চালনার মাধ্যমে। পরে একদিন অভিজ্ঞতা না থাকলেও একটি ট্রেডিং কোম্পানিতে কাজ শুরু করেন। তার অন্যতম সবচেয়ে বড় শিক্ষাটি হলো রিস্ক কন্ট্রোল ইজ দ্য ফাউন্ডেশন অফ অল সাকসেসফুল ট্রেডিং। অর্থাৎ ঝুঁকি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে বাজার দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করা কঠিন। কোভনার বলেন,
প্রতিটি ট্রেড সর্বোচ্চ ঝুঁকির পরিমাণ নির্ধারণ করা এবং তা অতিক্রম করলে দ্রুত সেই পজিশন থেকে বেরিয়ে আসা উচিত। এটি একটি কড়া শৃঙ্খলা যা ট্রেডারকে বড় বিপদের হাত থেকে রক্ষা করে। তিনি আরও বলেন, বাজারে জয়লাভ মানে বাজারকে আপনি লিড করতে পারবেন মানে সবসময় সঠিক হওয়া নয়, বরং সামগ্রিকভাবে লাভবান হওয়া। এই জন্য লাভজনক ট্রেডারগুলো বেশি সময় ধরে রাখা এবং ক্ষতিগ্রস্ত পজিশনগুলো থেকে দ্রুত বেরিয়ে আসার মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। কোবনার ট্রেডিং পদ্ধতি মূলত ম্যাক্রো ট্রেডিং বা বৃহৎ অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণের উপর ভিত্তি করে, যেখানে তিনি বিভিন্ন দেশের মুদ্রা, কমোডিটি এবং বন্ড মার্কেট পর্যবেক্ষণ করতেন। তিনি বলেন, বাজারের গতিপথকে বুঝতে পারলে সঠিক সময়ে সঠিক পজিশনে থাকা সম্ভব হয়। এছাড়াও তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করার উপর বিশেষ গুরুত্ব দেন, কারণ ট্রেডিংয়ে অতিরিক্ত আবেগ যেমন লোভ, ভীতি আর অহংকার এসব মানসিক অবস্থার অনেক সময় ভুল সিদ্ধান্তর কারণ হয়ে দাঁড়ায়। ব্রুস কোবনারের জীবনী এবং ট্রেডিং দর্শন থেকে স্পষ্ট হয় যে ট্রেডিং মানে কেবল লাভের সন্ধান নয়, বরং কৌশল, ধৈর্য এবং সর্বোপরি শৃঙ্খলার ঝুঁকি নিয়ন্ত্রণের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া। তার স্টপ লস ডিসিপ্লিন অর্থাৎ ক্ষতি হলেও দ্রুত লস কাটিয়ে নেওয়া নীতি ট্রেডারের জন্য একটি অমূল্য শিক্ষা। এই চ্যাপ্টারটিতে মূলত শেখায় কিভাবে বড় ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণ করে বাজারের পরিবর্তনশীল ও পরিস্থিতিতে টিকে থাকা যায় এবং কিভাবে মানসিক দৃঢ়তা বজায় রেখে একজন সফল ট্রেডার হওয়া যায়। কখন কিভাবে স্টপ লস ডিসিপ্লিন মানতে হবে সেই বিষয়টি উনি শেখানোর চেষ্টা করেছেন। চ্যাপ্টার 3, রিচার্ড ডেনিস এর লিজেন্ড রিটায়ার্স অর্থাৎ নিয়মভিত্তিক ট্রেডিং ও শিক্ষা মানসিকতা মূলনীতি। রিচার্ড ডেনিস একজন কিংবদন্তি ট্রেডার, যিনি মাত্র কয়েকশো ডলার থেকে শুরু করে কয়েক বছরের মধ্যে 200 মিলিয়নের বেশি উপার্জন করেন। তিনি শিকাগোতে এক্সচেঞ্জ ট্রেডিং শুরু করেন এবং তার অসাধারণ সাফল্যের জন্য তাকে প্রিন্স অব দ্য পিট বলা হয়। এ অধ্যায়ে ডেনিসের ট্রেডিং জীবন ও তার দৃষ্টিভঙ্গি ও বিশেষভাবে তার ট্রুথলি ট্রেডিং এক্সপেরিমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ও সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যা তাকে ট্রেডিং ইতিহাসের একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। রিচার্ড ডেনিস বিশ্বাস করতেন যে ট্রেডিং কোনো জন্মগত প্রতিভা নয়, বরং একটি শেখার বিষয়। তিনি বলেন, I always say you could publish my trading rules in a newspaper and no one would follow them. The key is consistency and discipline. এই বক্তব্য থেকে বোঝা যায় সফল ট্রেডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ম মেনে চলা এবং মানসিক নিয়ন্ত্রণ। তিনি যেসব নিয়ম অনুসরণ করতেন তা ছিল একেবারেই সুনির্দিষ্ট ও কড়াকড়িভাবে প্রয়োগযোগ্য। এই নিয়মগুলোর মধ্যে ছিল ট্রেড ফলো করা, ব্রেকআউট শনাক্ত করা এবং স্টপ লস ব্যবহার করা। কিন্তু তিনি ভালো করে জানতেন সবথেকে কঠিন অংশ হলো মানুষের আবেগকে নিয়ন্ত্রণ রাখা ও নিয়ম মেনে চলা। এই চ্যাপ্টারটিতে অন্যতম আকর্ষণীয় অংশ হল ট্রুথলি ট্রেডিং এক্সপেরিমেন্ট। ডেনিস এবং তার ব্যবসায়িক অংশীদার উইলিয়াম এক্সরাড এর মধ্যে একটা বিতর্ক হয়েছিল। ট্রেডার জন্মগতভাবে তৈরি হয় নাকি প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা যায়? এই বিতর্কের সমাধান খোঁজার জন্য তার টার্টল ট্রেডিং নামের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেন, যেটি 1983 সালের তার সাধারণ পেশার মানুষদের যেমন সিকিউরিটি গার্ড, অ্যাকাউন্টেন্টস আর প্রোগ্রামার নির্বাচন করে ট্রেডিংয়ের নিয়ম শেখান এবং কয়েক সপ্তাহের মধ্যে তাদের বাস্তব পুঁজির উপর ট্রেড করার সুযোগ দেন। ফলাফল ছিল বিস্ময়কর। এই তথাকথিত টার্টল ট্রেডাররা কয়েক বছরের মধ্যে $1 মিলিয়ন লাভ করে। এতে প্রমাণিত হয় সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে
ট্রেড করলে যে কেউ সফল হতে পারে যদি তার মানসিক দৃঢ়তা এবং নিয়ম অনুসরণের ক্ষমতা থাকে। রিচার্ড ডেনিস তার ব্যক্তিগত ট্রেডিং ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন বাজারে প্রবেশের চেয়ে বের হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি কখনোই বাজারকে হারানোর চেষ্টা করতেন না, বরং বাজার যেদিকে যাচ্ছে সেদিকে নিজেকে মানিয়ে নিতেন। তিনি তার পজিশনের উপর কখনোই আবেগপ্রবণভাবে পড়ে থাকতেন না বা পড়তেন না। তার মতে, when you have losing position that is making it uncomfortable, the solution is very simple: get out because you can always get back it. অর্থাৎ এই অধ্যায়ে শোয়াগার ডেনিসের একজন আত্মসমালোচনামূলক ও বিনয়ী ট্রেডার হিসেবে তিনি দেখিয়েছেন। সাফল্য শীর্ষ থেকেও ডেনিস নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করতেন না। তার মতে ট্রেডারদের সবচেয়ে বড় গুণ হলো ভুল থেকে শেখা ও নিজের নিয়ম মেনে চলার কঠোরতা। অর্থাৎ এই অধ্যায়ের শেষে রিচার্ড ডেনিস বলেন যে তিনি ট্রেডিং থেকে কিছুটা অবসর নিয়েছেন। তার এই অবসর শুধু শারীরিক না, বরং মানসিক বিশ্রামের দরকার ছিল, কারণ একটি পর্যায়ে গিয়ে প্রতিনিয়ত বাজারের ওঠানামা মানসিকতা ক্লান্তিকর হয়ে ওঠে। তবুও তিনি বলেন যা শিক্ষাদানের প্রতি ভালোবাসা থেকে তিনি ট্রেডিং কমিউনিটিতে নতুনভাবে সহায়তা করতে থাকবেন। অর্থাৎ এই চ্যাপ্টারটি থেকে যে বিষয়টি আমরা দেখতে পারি সেটি হলো আবেগের থেকে সিদ্ধান্ত নেওয়ার থেকেও ডিসিপ্লিনভাবে সিদ্ধান্ত নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ও ধারাবাহিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রেডিং শেখা যায়, এটি জন্মগত কোনো ট্যালেন্ট নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে ইমপ্লিমেন্ট করা আর স্টপ লস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তিনি এই চ্যাপ্টারটির ভিতরে তার বইয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ তার প্র্যাকটিক্যাল লাইফ থেকে তিনি একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হলো টোটালি ট্রেডিং এক্সপেরিমেন্ট। অর্থাৎ রিচার্ড ডেনিস বিশ্বাস করতেন যে ট্রেডাররা জন্মায় না, ট্রেনিং দিয়ে তৈরি করা যায়। তার বন্ধু উইলিয়াম এক্সরার্ড মনে করতেন সফল ট্রেডিং শেখানো সম্ভব নয়, এটা জন্মগত। এই বিতর্ক থেকে জন্ম নেয় টোটালি ট্রেডিং এক্সপেরিমেন্ট, যেটি 1983 সালে ডেনিস এবং তার বন্ধু একটি বিজ্ঞাপন দিয়ে একদল শিক্ষার্থী নির্বাচন করেন যে কেউ আবেদন করতে পারবেন, এমনকি যারা আগে কখনো ট্রেড করেননি তারাও করতে পারবেন। তারা প্রায় 20 জনকে বেছে নেন এবং 2 সপ্তাহ প্রশিক্ষণ দেন। সেখান থেকে তিনি যে বিষয়টি শেখান এবং সেখান থেকে যে এক্সপেরিমেন্টগুলো করেন, কিভাবে ট্রেড ফলো করতে হয়, কিভাবে ব্রেকআউট ধরতে হয়, রিস্ক কন্ট্রোল কেমনভাবে করতে হবে, আর পজিশন সাইজিং কতটুকু হবে। তারপর ডেনিস প্রত্যেকটি তার নিজের অর্থ দিয়ে ট্রেড করার জন্য ফান্ড দেন। ফলাফল কি হলো জানেন? ফলাফল একটি বিস্ময়কর একটা রেজাল্ট হয়েছে। চলুন আমরা দেখি। এই টার্টল ট্রেডার কয়েক বছরের মধ্যে অবিশ্বাস্য ফলাফল লাভ করে, অনেকে মিলিয়ন ডলারের উপরে আয় করে। ডেনিস এই উদাহরণ প্রমাণ করেন যে সফল ট্রেডিং শেখানো সম্ভব যদি কেউ সিস্টেমেটিকভাবে মানে ও ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে। চ্যাপ্টার 4, পল টিউডর জোন্স, অর্থাৎ দ্য আর্ট অফ অ্যাগ্রেসিভ ট্রেডিং। পল টিউডর জোন্সের নাম ট্রেডিং জগতের একটা কিংবদন্তি। এই অধ্যায়ে জ্যাক শোয়াগার যখন তার সাক্ষাৎকার নেন তখন আমরা জানতে পারি যে একজন সফল হেজ ফান্ড ম্যানেজার কিভাবে মার্কেটের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে মুনাফা অর্জন করেন। পল জোন্সকে ট্রেডিং স্টাইল বলা হয় অ্যাগ্রেসিভ বাট রিস্ক অ্যাওয়ার, অর্থাৎ তিনি একটি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক ট্রেড করতে ভয় পান না, তবে প্রতিটি পদক্ষেপ ঝুঁকি নিয়ন্ত্রণে রাখেন। তিনি নিজেই বলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল অফ ট্রেডিং ইজ টু প্লে গ্রেট ডিফেন্স নট গ্রেট অফেন্স, অর্থাৎ আক্রমণ নয়, আত্মরক্ষা বা মূলধনকে সংরক্ষণ করা একজন ট্রেডারের মূল কাজ হওয়া উচিত।
এই অধ্যায়ের শুরুতেই জোন্স তার শুরুটা কেমন ছিল সেইটি শেয়ার করেন। তার প্রথম দিকটা ট্রেডিং জীবন ছিল ভুলে ভরা। তিনি কখনো কখনো পুরো অ্যাকাউন্ট হারিয়ে ফেলতেন, কিন্তু এই ভুল তাকে শিক্ষা দেয় কিভাবে লস নিয়ন্ত্রণ করতে হয়, স্টপ লস ব্যবহার করতে বাধ্যতামূলকভাবে করতে হবে। তার মতে একজন ট্রেডার সফলতা নির্ভর করে সেই ট্রেডারের মেন্টাল স্টপ লস কতটা শক্তিশালী তার উপরে। অর্থাৎ আপনি কেবল পজিশনে প্রবেশ করার কৌশল জানলেই চলবে না, কখন বের হয়ে আসবেন সেই কৌশলটাও আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তিনি বিশ্বাস করেন যে বাজারে টিকে থাকতে হলে ট্রেডারদের ওভার কনফিডেন্স বাদ দিতে হবে। তিনি বলেন, এভরি ডে আই অ্যাজিউম এভরি পজিশন আই হ্যাভ টু রং। এই মানসিকতা তাকে প্রতিদিন নতুন করে অ্যানালাইসিস, নতুন করে এক্সপ্লেন করতে বাধ্য করে এবং বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তার মতে নিজের পজিশনের প্রেমে পড়ে মানে ট্রেডিংয়ের দিকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়ার সমান কথা। এই অধ্যায়ে আমরা জানতে পারি পল টিউডর জোন্স একটা বড় মার্কেট ক্র্যাশের আগে অর্থাৎ 1987 সালে তার পজিশন লিকুইডিটি করে ফেলেন এবং বিপরীতে শর্ট পজিশন নিয়ে বিশাল লাভ করেন। এই সিদ্ধান্ত ছিল গভীর মার্কেট অ্যানালাইসিস ও পূর্বাভাসমূলক চিন্তার ফল। তিনি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, বিশেষ করে এলিটয়েড ওয়েব থিওরি এবং মুভিং অ্যাভারেজ ডাইভার্সিফিকেশন ইত্যাদি ব্যবহার করে বাজারে প্রবেশ ও প্রস্থান নির্ধারণ করেন। একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল লুজার অ্যাভারেজ লুজার্স, অর্থাৎ যদি কোনো ট্রেড লস দেয় সেখানে আর পজিশন যোগ করা ক্ষতি বাড়ানো উচিত নয়, বরং সেই ট্রেড থেকে বেরিয়ে এসে নতুনভাবে বিশ্লেষণ করা উচিত। একটি ট্রেডিংয়ে মানসিক দিক সম্পর্ক অত্যন্ত মূল্যবান শিক্ষা। অর্থাৎ তিনি বলেন যে একজন ট্রেডারের মানসিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস তাকে বাজারে টিকিয়ে রাখে। পল টিউডর জোন্স তার ট্রেডিং সেকশনের আগে নিজের মানসিকভাবে প্রস্তুতি করতেন, মেডিটেশন করতেন, ভিজুয়ালাইজেশন করতেন, প্রার্থনা করতেন, প্র্যাকটিস করতেন যাতে তার মস্তিষ্ক শান্ত থাকে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তার মতে ট্রেডিংয়ে আবেগ কাজ করে না, কাজ করে শৃঙ্খলা ও অ্যাওয়ারনেস, সচেতনতা। এই অধ্যায় থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারি তা হলো অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে ট্রেড করলে সফল হওয়া যায় না, বরং তা থেকে হয় ঝুঁকি সচেতন আক্রমণাত্মক ট্রেডিং। পল টিউডর জোন্সের সবচেয়ে বড় শিক্ষাটি হলো মূলধন বাঁচাও, তারপর লাভের চিন্তা করো। অর্থাৎ তিনি এই বইতে একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়েছেন, যেটা মার্কেট রিসেশনের সময়। সেই এক্সাম্পলটা আমরা এখন দেখার চেষ্টা করি। 1987 সালে স্টক মার্কেট ক্র্যাশ প্রেডিকশন বাই পল টিউডর জোন্স, অর্থাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উদাহরণ বইয়ের ভিতরে উল্লেখ করা আছে। পল টিউডর জোন্স কিভাবে 1987 সালের ব্ল্যাক মানডে বা মার্কেট ক্র্যাশ অক্টোবর 19, 1987 সাল, অর্থাৎ 19 অক্টোবর 1987 আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন বিশাল লাভ করবেন বা বিশাল লাভ করেছিলেন। পল টিউডর জোন্স তার বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারেন যে মার্কেট অত্যাধিক উত্তেজনায় চলছিল এবং এটি বড় ধসের দিকে যাচ্ছে। তিনি ইতিহাস থেকে শিক্ষা নেন, বিশেষ করে গ্রেট ডিপ্রেশন, আমেরিকার গ্রেট ডিপ্রেশন 1929 সালের মার্কেট ক্রাইসিস অ্যানালাইসিস করেন। তিনি দেখেন 1929 সালে এবং 1987 সালের চার্ট প্যাটার্ন অনেকটাই একরকম হচ্ছে। অর্থাৎ জোন্স তখন ভ্যালু অ্যাট রিস্ক কমিয়ে শর্ট পজিশন নেওয়া শুরু করে, বিশেষ করে স্টক ইন্ডেক্স ফিউচার। তার মধ্যে বাজার যত বেশি উপরে উঠবে তত বেশি এটা ভাঙার সম্ভাবনা বাড়বে। তার টিম একটি ভিডিও তৈরি করে যেখানে 1929 এবং 1987 সালের চার্টের মিল দেখায় এবং সেটি ছিল একটি ইন্টারনাল
সতর্কবার্তা। অর্থাৎ 1987 সালের 29 অক্টোবর 19 অক্টোবর মার্কেটে 22.6% ধসে পড়ে। এটি আজও পর্যন্ত ওয়াল স্ট্রিট ইতিহাসের সবচেয়ে বড় একদিনের পতন। অথচ জনস আগেই তার পজিশন সাজিয়ে ফেলেছিলেন। এর ফলে তিনি এবং তার কোম্পানি টিউডর ইনভেস্টমেন্ট কর্পোরেশন কয়েকশো মিলিয়ন ডলার লাভ করে। এই উদাহরণ থেকে বোঝা যায় পল টিউডর জোন্স কেবল টেকনিক্যাল চার্টের উপরে নির্ভর করতেন না, বরং ইতিহাস ও মানসিকতা থেকে সতর্ক ও মানসিকতা দিয়ে আগাম বিপদ থেকে তিনি নিজেকে সচেতনভাবে সাবধান করতে পেরেছিলেন। চ্যাপ্টার 5, গ্রে বেলফেট, ইয়েস দে ডু ট্রেড টি বন্ডস ইন পিওরিয়া। অর্থাৎ গ্রে বেলফেট একটি অসাধারণ মার্কিন শহর, যেটাকে আমরা বলতে পারি পিওরিয়া, যেটা এলিয়ন অঙ্গরাজ্যের একটি শহর থেকে উঠে আসা ট্রেডার, যিনি নিজেকে কেন্দ্রীয় ট্রেডিং শহরগুলোর বাইরে থেকেও একজন সফল বন্ড ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অধ্যায়ের মূল যে বিষয়টি হলো সেটা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কিভাবে ভাবছেন, পরিকল্পনা করছেন এবং ঝুঁকি সামলাচ্ছেন সেটাই আসল। গ্যারি তার ক্যারিয়ার শুরু করেন অত্যন্ত সীমিত মূলধন দিয়ে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় থাকতেন এবং ট্রেডিংয়ের প্রতি একটা পেশাদার মানসিকতা বজায় রাখতেন। তার বন্ড মার্কেটে প্রবেশ ও সাফল্য পাওয়ার একটি সাধারণ মানুষের অসাধারণে রূপান্তরিত একটি গল্প। অর্থাৎ গ্রে এর ট্রেডিং স্টাইল খুব বেশি আগ্রাসী ছিল না। তিনি অত্যন্ত ধৈর্যশীল, সুশৃঙ্খল এবং আত্মবিশ্বাসী ছিলেন। তার মতে সফল ট্রেডিং মানে হলো এমন একটি সুযোগ খোঁজা যেখানে রিস্ক কম কিন্তু সম্ভাব্য লাভ অনেক বেশি, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিওটি অনেক বেশি খুঁজে বের করা হয় এখান থেকে। তিনি কখনোই অযথা ট্রেড করতেন না, বরং সে সবসময় মার্কেট তার পক্ষে কথা বলতেন না তখন তিনি একদমই ট্রেড করতেন না। এই সময় তিনি আত্মসংযম, একজন প্রফেশনাল ট্রেডারের মতো বৈশিষ্ট্য রাখতেন নিজের ভিতরে। আরও গুরুত্বপূর্ণ হলো গ্রে সবসময় নিজের সীমা বুঝে ট্রেড করতেন। তিনি জানতেন কখন থামতে হবে এবং কখন ঝুঁকি নিতে হবে। তিনি বলেন সবচেয়ে ভালো ট্রেডাররা বুঝতে পারে কখন মার্কেট তাদের পক্ষে নয় এবং তারা সরে দাঁড়ানো উচিত। এই ধারণাটি অনেক নতুন ট্রেডাররা মিস করে। তারা আবেগ বা ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করে আরও ক্ষতির মুখে পড়ে। গ্রে এই ধরনের আবেগ নির্ভর ট্রেডিং এড়িয়ে চলতেন এবং কেবল তখনই ট্রেড করতেন যখন তিনি বিশ্বাস ও বিশ্লেষণ দৃঢ় হতো। এই অধ্যায়ে গ্যারি তার ট্রেডিংয়ের সময়কার ও অভিজ্ঞতা শেয়ার করেন, যেখান থেকে তিনি একটি বড় পজিশনে প্রবেশ করেন এবং তার বিপক্ষে মার্কেটে যায়, কিন্তু তিনি সব সময় বিশ্লেষণ করতেন এবং দেখতেন তার মৌলিক বিশ্লেষণ ঠিক ছিল এবং মার্কেট পুনরায় তার পক্ষে ঘুরে আসে। এতে বোঝা যায় ট্রেডিংয়ের ধৈর্য ও আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একই সাথে এটি শেখায় সঠিক পজিশনে যদি আপনি আত্মবিশ্বাসী হন এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করতে জানেন তাহলে সময়ের সঙ্গে সাফল্য অবশ্যই আসবে। এই অধ্যায়ের মাধ্যমে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মূল্যবান শিক্ষা যে বিষয়টি আমরা জানতে পারি, আপনি বড় শহরে ট্রেড না করলেও যদি আপনার কাছে দক্ষতা, বিশ্লেষণ করার ক্ষমতা ও নিয়মানুবর্তিতা থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকেই সফল হতে পারেন। অর্থাৎ লেখক বলেন গ্রেকে একটি সাইলেন্ট অ্যাচিভার হিসেবে তুলনা করেন, যিনি কম কথায় বেশি কাজ করতেন। অর্থাৎ এই চ্যাপ্টারটি থেকে যে বিষয়টি শিক্ষামূলক হিসাবে আমরা গ্রহণ করতে পারি এবং যেটা চ্যাপ্টারের নিচে খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে, সে পয়েন্টসগুলো যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বলতে পারি সফল ট্রেডার হতে গেলে নিউ ইয়র্ক বা শিকাগোতে থাকার দরকার নেই। মন মানসিকতা শৃঙ্খলা থাকলেই যথেষ্ট। ধৈর্য অপেক্ষা ট্রেডিংয়ের অন্যতম অস্ত্র। বড় লাভের সুযোগ আসা পর্যন্ত অপেক্ষা করা একটি গুরুত্বপূর্ণ কৌশল।
ঝুঁকি সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে। আবেগের পরিবর্তে তথ্য ও বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। এই চ্যাপ্টারটির ভিতরে লেখক একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখিয়েছেন। আমরা এখন এই এক্সাম্পলটি দেখার চেষ্টা করব। গ্রে একটি সবসময় বড় আকার টি বন্ড ফিউচার্স অর্থাৎ ট্রেজার বন্ড ফিউচার্স মার্কেটে একটি পজিশনে প্রবেশ করেন, অর্থাৎ বাজার যখন তার বিপক্ষে চলতে থাকে এবং বেশিরভাগ ট্রেডাররা হয়তো সেই অবস্থায় ক্ষতির ভয়ে বেরিয়ে যেত, কিন্তু গ্রে তার মৌলিক বিশ্লেষণের উপর আত্মবিশ্বাস হারাননি। তিনি বলেছিলেন যে তার অনুমান অনুযায়ী মার্কেটের বর্তমান দিক ভুল ছিল এবং ভবিষ্যতে এটি ঠিকই ঘুরে দাঁড়াবে। তাই তিনি না শুধু পজিশন ধরে রাখেন, বরং সামান্য ক্ষতি মেনে নিয়ে অপেক্ষা করেন। অবশেষে মার্কেট তার বিশ্লেষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ পথে ফিরে আসে এবং তিনি সেখান থেকে সিগনিফিক্যান্ট প্রফিট শুরু করেন। অর্থাৎ এই চ্যাপ্টারটি আমরা দেখা শেষ করলাম। চ্যাপ্টার 6 ইডি শেকোতা অর্থাৎ এভরিবডি গেট হোয়াট দে ওয়ান্ট। ইডি শেকোতা ছিলেন আধুনিক ট্রেডিং ইতিহাসের অন্যতম রহস্যময় ও সফল ট্রেডার। তিনি ছিলেন প্রথম দিককার সেই ট্রেডারদের একজন যিনি কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করে সম্পূর্ণ অটোমেটেড ট্রেডিং সিস্টেম গড়ে তুলেছিলেন। অল্প সময়ে তার গ্রাহক অ্যাকাউন্ট $5,000 থেকে বাড়িয়ে 15 মিলিয়নেরও বেশি করতে পেরেছিলেন বা করে তোলেন। তবে তার সাফল্যের মূল কেবল ছিল প্রযুক্তি নয়, বরং আত্ম উপলব্ধি ও মানসিক নিয়ন্ত্রণ এবং নিজের আচরণ বুঝে কাজ করার ক্ষমতা। এভরিবডি গেটস হোয়াট দে ওয়ান্ট, এটার মানে কি? এটা দিয়ে লেখক যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন সেটি হলো এই অধ্যায়ের শিরোনামের পুরো অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করে। এই যে সে কথা বলেন, বাজার থেকে মানুষ ঠিক সেটাই পায় যেটা তারা চায়, চেতনা বা অবচেতন। অর্থাৎ কেউ যদি আত্মধ্বংসাত্মক আচরণ করে, বারবার ভুল করে, বারবার একই ধরনের ক্ষতি করে, এর মানে সে হয়তো অবচেতনভাবে সেই ক্ষতির মধ্য দিয়ে কিছু পাচ্ছে, হয়তো আত্মশাস্তি বা নিজের সীমাবদ্ধতার প্রমাণ। এই দর্শন বলে যে ট্রেডিং ফলাফল আমাদের ভিতরের মানসিক প্রোগ্রামিং একটি প্রতিফলন। অনেক ট্রেডার বা ট্রেডিংয়ের বাইরে এক ধরনের ইমোশনাল চাহিদা পূরণের চেষ্টা করে, যেমন উত্তেজনা, আত্মপ্রমাণ, ভয় বা নিজেকে শাস্তি দেওয়ার প্রবণতা, যা তাদের বারবার ক্ষতির দিকে নিয়ে যায়। এটি শেকোতা মনে করেন এই অবচেতন চাহিদা না পাল্টালে কোনো স্ট্র্যাটেজি, সিস্টেম বা বই আপনাকে সেভ করতে পারবে না। ট্রেডিং সিস্টেমের ভূমিকা ও দর্শন। অর্থাৎ ইডি শেকোতা ছিলেন ট্রেডিং বা ট্রেন্ড ফলোয়িং সিস্টেম এর প্রবল সমর্থক। তিনি স্বীকার করেন সিস্টেমেটিক ট্রেডিং তাকে আবেগ থেকে মুক্ত করে। তার কৌশল ছিল প্রাইস ট্রেন্ড অনুযায়ী ট্রেডে প্রবেশ করা, অর্থাৎ স্টপ লস ব্যবহার করে ক্ষতি সীমিত রাখা, আর ট্রেন্ড চলতে থাকলে পজিশন বজায় রাখা ও পূর্ব নির্ধারিত নিয়মে ট্রেড করা, আবেগ দিয়ে নয়। তবে তিনি বারবার বলেন, সিস্টেম যতই ভালো হোক, যদি ট্রেডার তার মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে তবে তিনি সফল হবেন না। অনেক সিস্টেম ব্যবহার করে কিন্তু মাঝপথে ভয় পেয়ে বের হয়ে যায় অথবা লোভে পড়ে নিয়ম ভেঙে ফেলে। মানসিকতা ও আত্মবিশ্বাসের গুরুত্ব। শেকোতা বলেন, সফল ট্রেডিংয়ের মূল অংশ হলো আত্মবিশ্বাস এবং নিজের সিস্টেমের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা। তিনি মনে করেন ট্রেডারদের ব্যর্থতার বড় কারণ হলো তার নিজের সিদ্ধান্তকে সম্মান না করা অথবা নিজের নিয়ম থেকে সরে যাওয়া। তিনি যে উদাহরণটি দিয়েছেন সেটি আমরা যদি দেখার চেষ্টা করি, আপনি যদি স্টপ বা গরম জানেন তাহলে সেখানে আপনি যদি স্টপ বা গরম জানেন তবুও যদি সেটা ছুঁয়ে দেখতে চান, এর মানে আপনি জেনে বুঝে নিজের হাত বা শরীরকে দগ্ধ করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা অনেকে জানি কি করতে হবে, তবু ভুল করি, কারণ আমাদের ভেতরে সেই সব ভুলের প্রতি এক ধরনের আসক্তি বা মানসিক প্যাটার্ন থাকে।
আত্ম উন্নয়ন ও সাইকোলজিক্যাল প্রভাব। শেখতা বলেন, নিজের ভিতরের মানসিক বাধাগুলো না ভাঙলে কেউই সাফল্য পাবে না। এই জন্য মেডিটেশন বা প্রার্থনা, নিজের আবেগ পর্যবেক্ষণে করার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, নিজেকে ট্রেডিংয়ের ইমোশনালি কগনিটিক করতে হবে, অর্থাৎ নিজের আবেগ, ভয়, আশা ও ক্ষোভ সব কিছু অ্যানালাইসিস করে নিজেকে কন্ট্রোল করতে হবে। অন্যদিকে কপি নয়, নিজের জন্য কাজ করুন ও সিস্টেম বুঝে সেই অনুযায়ী ডিসিশন রেখে সেইভাবেই কাজগুলো করতে থাকেন। এটি শেখতা আমাদের শেখান, সফল ট্রেডিং মানে শুধু চার্ট বোঝা নয়, নিজেকে বোঝা আর জীবনের প্রতি গুরুত্বপূর্ণ ও আত্মসংযমবোধ থাকা উচিত। তিনি আরও বলেন, এভরিবডি গেট হোয়াট দে ওয়ান্ট আউট অফ দ্য মার্কেট, অর্থাৎ আপনি যদি সাফল্য চান তবে আপনার মানসিকতা, অভ্যাস এবং আচরণ সাফল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অন্যথায় আপনি নিজের অজান্তে ক্ষতির দিকে ছুটে যাবেন। তার এই চ্যাপ্টারটির ভিতরে একটি আলোড়ন সৃষ্টিকারী একটি এক্সাম্পল আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই বইয়ের ফোকাস টার্ম বলা যেতে পারে। আমরা এখন এক্সাম্পলটি দেখার চেষ্টা করব। একজন ট্রেডার বারবার ভুল করেও কেন একই কাজ করে, অর্থাৎ ইডি শেখতা বলেন একটি মজার এবং গভীর মানসিকতা উদাহরণ দেন, অর্থাৎ এ ট্রেডার হু লুজেস মানি ফর ইয়ার্স বাট কিপস ট্রেডিং ইজ নট ডুইং it to make money. He is doing it to lose money because that fulfill some psychological need. অর্থাৎ একজন ট্রেডার যদি বছরের পর বছর লোকসান করতেই ট্রেড করে, তাও থামে না, তাহলে তার মূল উদ্দেশ্য আসলে টাকা কামানো নয়, লোকসান করাই তার মানসিক চাহিদা পূরণ করে। তার ভেতরে এক ধরনের অবচেতন বা সাবকনসিয়াস মানসিক কাঠামো কাজ করছে, যেখানে সে ব্যর্থতা গ্রহণ করছে নিজের বাস্তবতা হিসাবে। অর্থাৎ এই উদাহরণে শেখতা আমাদের বোঝাতে চান, ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট বুঝে কাজ করাই বিষয় নয়, বরং মানসিক ও আবেগগত স্তরে একজন মানুষ যেমন কাজ করে তার ট্রেডিং রেজাল্টও সেই প্রতিফলনই দেয়। মানুষ সবসময় চায় যা তারা চায়, কিন্তু চাহিদা অনেক সময় অবচেতন বা নেতিবাচকও হতে পারে। কেউ কেউ অভ্যস্ত হয়ে যায় হেরে যাওয়াতে বা ব্যর্থতাতে, এবং তারা বারবার এমন ট্রেড নেয় যেগুলোতে হারা নিশ্চিত। চ্যাপ্টার 7, ল্যারি হিট রেসপেক্ট রিস্ক, অর্থাৎ ঝুঁকি নিয়ন্ত্রণের গুরুত্ব। সিস্টেমেটিক ট্রেডিং করুন, মানসিক শৃঙ্খলা বজায় রাখুন। ল্যারি হিট একজন অন্যতম সফল ট্রেড ফলোয়িং ফিউচার ট্রেডার এবং মিন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা। তার সাফল্যের পেছনে যে জিনিসটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তা হলো ঝুঁকিকে সম্মান করা। তিনি বিশ্বাস করেন, রিস্ক ইজ নট সামথিং টু অ্যাভয়েড বাট সামথিং টু ম্যানেজ। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে প্রতিটি ট্রেডিং সিদ্ধান্তর পেছনে ঝুঁকি নিয়ন্ত্রণের একটি সুনির্দিষ্ট কৌশল থাকা দরকার। তিনি সিস্টেমেটিক ভিত্তিতে ট্রেডিংয়ের প্রবল সামর্থ্য, যেখানে ব্যক্তিগত অনুভূতির পরিবর্তে পরিসংখ্যান ও কৌশলী নিয়মনীতি মেনে চলা হয়। ল্যারি হিট এর মতে অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে ব্যর্থ হয় কারণ তারা ঝুঁকিকে সম্মান করে না। তারা লাভের স্বপ্ন দেখে ট্রেড করে কিন্তু ক্ষতির সম্ভাবনার আমলে নেয় না। এই মনোভাবের বিপরীতে হাইট করা তার পুরো ট্রেডিং ক্যারিয়ার গড়ে তুলেছে। ঝুঁকি প্রথমেই চিন্তা করে, অর্থাৎ তিনি এমনভাবে পজিশন সাইজ করেন যেন কোনো একটি ট্রেড ক্ষতি হলেও তার মূলধনের বড় অংশ ঝুঁকিতে না পড়ে। তার বিখ্যাত নীতিগুলোর একটি হলো নেভার রিস্ক মোর দ্যান 1% অফ ইউর ক্যাপিটাল অন এনি ট্রেড, অর্থাৎ তিনি এমনভাবে ট্রেড করেন যেন শতভাগ হেরে গেলেও তার পুঁজি শেষ না হয়ে যায়। এই অধ্যায়ে ল্যারি হাইট বলেন, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা একজন ট্রেডারকে বাঁচিয়ে রাখে।
তিনি তার ট্রেডিংয়ের শুরুতে অনেক ভুল করেছেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝেছেন সফল হতে হলে প্রথমে বাঁচতে হবে। তিনি বলেন, মাই জব ইজ নট টু মেক মানি ইন দ্য মার্কেট, মাই জব ইজ টু ফলো দ্য সিস্টেম অ্যান্ড ম্যানেজ রিস্ক। একটি চমৎকার বিষয় হলো কি জানেন, ল্যারি হাইট তার জীবনে কখনো এক্সট্রা অর্ডিনারি বা গ্যাম্বলিং করেননি। তার দৃষ্টিভঙ্গি বা তার আচরণবিধি অনেকটাই এমন। আমরা জানি না পরবর্তী ট্রেড জিতব কি হারব, কিন্তু আমি জানি যদি আমি নিয়ম মেনে চলি দীর্ঘমেয়াদী আমি লাভবান হব। তিনি সিস্টেমেটিক বা সিস্টেম বেসড ট্রেডিংয়ের অন্যতম প্রবক্তা। তিনি এমন একটি ট্রেডিং সিস্টেম তৈরি করেন যেখানে ইমোশন নয়, স্ট্যাটিস্টিক্যাল ও প্ল্যানিং ডিসিপ্লিন অর্থাৎ পরিসংখ্যান ও পূর্ব পরিকল্পিত নিয়ম অনুসারে ট্রেড হয়। এই সিস্টেম এমনভাবে তৈরি হয় যে তাতে মানুষের আবেগ কম প্রভাব ফেলে। তার মতে যদি সিস্টেমেটিক সঠিকভাবে কাজ করে তবে আপনি সেটিকে সততা ও ধৈর্যের সাথে অনুসরণ করেন, তবে সময়ের সাথে সাথে আপনি সফলতা অবশ্যই পাবেন। এই অধ্যায়ের শেষে ল্যারি হাইট একটি শক্তিশালী মেসেজ দেন আমাদের। সেটি হলো, উইনার থিঙ্ক ইন টার্মস অফ রিস্ক, লুজার থিঙ্ক ইন টার্মস অফ গেন। অর্থাৎ যারা সত্যিকারের বিজয়ী তারা সর্বপ্রথম ঝুঁকির চিন্তা করেন, আর যারা হেরে যান তারা শুধু লাভের দিকে তাকিয়ে থাকেন। ল্যারি হাইট এই দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ ও ট্রেডারকে অনুশাসন ও আত্মনিয়ন্ত্রণ ও টিকে থাকার নীতি শেখায়, যা কেবল মার্কেট নয়, জীবনে প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। চ্যাপ্টার 8, উইলিয়াম ও'নিল, দ্য আর্ট অফ স্টক পিকিং। এই অধ্যায়ে আমরা পরিচিত হই উইলিয়াম ও'নিলের সাথে। তিনি স্টক মার্কেটের এক অনন্য পথিকৃৎ। উইলিয়াম ও'নিল তার বিশ্লেষণের পদ্ধতি এবং বিনিয়োগের কৌশল নিয়ে বিখ্যাত। বিশেষ করে তিনি ক্যান স্লিম মেথডটি অর্থাৎ ম্যাথোলজি বা ট্রেডারের জন্য একটা নতুন দিশা দেখিয়েছেন। ক্যান স্লিম একটি অ্যাক্রোনিমিক যা 7টি মূল বিষয়ের নির্দেশ করে, যার ভিত্তিতে তৈরি সঠিক স্টক নির্বাচন করেন। এই ম্যাথোলজিটির মধ্যে তিনি মৌলিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের সমন্বয় করেছেন। ও'নিল বিশ্বাস করেন যে স্টকগুলো তাজা, দ্রুত বর্ধনশীল কোম্পানির প্রতিনিধিত্ব করে, সেগুলো সবচেয়ে বেশি লাভজনক। তিনি বোঝান যে মার্কেটের ট্রেন্ড ধরা ও সেই ট্রেন্ডের উপরে বিনিয়োগ করা সবচেয়ে কার্যকারী কৌশল। তার ক্যান স্লিম মডেল অনুসারে বিনিয়োগকারীদের প্রথম কোম্পানি বা কারেন্ট আর্নিং গ্রোথ বা নতুন পণ্য বা সেবা, নিউ প্রোডাক্ট অর সার্ভিস দেখতে হবে। এরপর তিনি মার্কেট লিডারশিপ, সেক্টর স্ট্রেংথ এবং বাজার পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। ও'নিল বলেন, স্টক পিকিং প্রযুক্তির চার্ট অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ জোর দিতে বলেন। তিনি শেয়ার মূল্য ও ভলিউম প্যাটার্ন বিশ্লেষণ করে প্রবেশ করেন ও প্রস্থান পয়েন্ট নির্ধারণ করেন। বিশেষ করে তিনি ব্রেকআউট পয়েন্টগুলোতে মনোযোগ দিতেন, যেখানে শেয়ারের মূল্য নতুন উচ্চতায় ওঠে। তার সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য ও সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। তিনি বিনিয়োগকারীদের সতর্ক করেন যে একটি ভুল শেয়ার ধরে রেখে দীর্ঘদিন আটকা রাখা অর্থাৎ ক্ষতির কারণ হতে পারে। তাই তিনি সবসময় স্টপ লসের ব্যবহার করেন ও ট্রেডিং পরিকল্পনার প্রতি জোর দেন। অর্থাৎ সর্বশেষ উইলিয়াম ও'নিল অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে যুক্তিবদ্ধভাবে মৌলিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ মিশিয়ে সঠিক স্টক নির্বাচন করতে হয় এবং কিভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ ও ট্রেন্ড ফলো করে লাভবান হওয়া যায়। তার ক্যান স্লিম পদ্ধতি আজও স্টক মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর। আপনারা যদি ক্যান স্লিম ও উইলিয়াম ও'নিলের এই বইটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন শুনতে চান, এটা আমাদের চ্যানেলের ভিতরে দেওয়া আছে, স্টক মার্কেট প্লেলিস্টের ভিতরে আপনারা দেখতে পারেন। চ্যাপ্টার 9, ডেভিড রায়ান অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ প্রিপারেশন।
ডেভিড রায়ান ছিলেন উইলিয়াম ওনিলের শিষ্য ও নিজের একজন বিখ্যাত সফল ট্রেডার। তার ট্রেডিং কৌশল মূলত ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে, যেখানে কোনো শেয়ারের দাম পূর্ব উচ্চ মাত্রায় ছাড়িয়ে গেলে সেটি কিনে নেওয়া হয়। এই অধ্যায়ে ডেভিড রায়ান তার সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে প্রস্তুতি ও ধৈর্যকে তুলে ধরেছেন। তার মতে শুধুমাত্র বাজারে ঢুকে পড়া যাওয়া বা কোথাও হিট আন্ডার ট্রায়াল পদ্ধতিতে ট্রেড যথেষ্ট নয়, বরং ভালো মতো গবেষণা, ডেটা অ্যানালাইসিস করা ও প্ল্যানিং করা গুরুত্বপূর্ণ। ডেভিড বলেন, সবসময় বাজারের বিভিন্ন সেক্টর, শেয়ার ও তাদের ভলিউম, মূলধনের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, প্রস্তুতিহীন ট্রেডারের জন্য বাজারে কঠিন, কারণ তারা হঠাৎ করে ওঠানামার মুখোমুখি হলে ঠিকমতো প্রতিক্রিয়া বা ঠিকমতো ডিসিশন নিতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যারা আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ ডেভিড বলেন, যখন একটি পজিশনে প্রবেশ করতেন তখন তিনি সেগুলোকে নির্দিষ্ট স্টপ লস দিয়ে সুরক্ষিত করতেন এবং ক্ষতির ও সাফল্যের উভয়ের উপরে নজর রাখতেন, যা ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করত। এছাড়াও ডেভিড বিশ্বাস করতেন দীর্ঘমেয়াদী লাভ আসতে সময় নেয়, তাই তার জন্য বাজারে ধৈর্য ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। অর্থাৎ সমগ্র চ্যাপ্টারটিতে আমরা দেখতে পাই ডেভিড রায়ানসের সাফল্যের রহস্য কোনো জাদুকরী ট্রিক্সের নয়, বরং কঠোর পরিশ্রম, অধ্যবসায়, পরিকল্পনা, ধৈর্য ও ডিসিপ্লিন মূল্যায়নের মধ্যেই নিহিত। তিনি প্রমাণ করেন যে সফল ট্রেডিং মানে কেবল সঠিক মুহূর্তে কেনাবেচা নয়, বরং সঠিকভাবে প্রস্তুত থাকা ও স্মার্ট ডিসিশন নেওয়া। তাই যে কোনো ট্রেডাররা যদি তার রিসার্চের সময় দেয় ও বাজারের গতিবিধি বোঝার চেষ্টা করে এবং নিজের ট্রেডিং রেজিস্ট্রেড রাখে, তবে সাফল্যের পথ অনেকটা সুগম হয়ে যায়। তিনি তার এই চ্যাপ্টারটির ভিতরে একটি এক্সাম্পল দিয়েছেন, বইয়ের নিচের অংশে আছে এটা। আমরা যদি এক্সাম্পলটি দেখার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ মূল বইতে ডেভিড রায়ান বিশেষ কোনো দীর্ঘ উদাহরণ হিসেবে না থাকলেও তিনি তার ট্রেডিং পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত শেয়ার করেছেন, যা বোঝাতে সাহায্য করে কিভাবে তিনি ব্রেকআউট স্টকগুলো শনাক্ত করতেন এবং তার সঙ্গে কিভাবে কাজ করতেন। ডেভিড রায়ান বলেছেন, যখন তিনি কোনো শেয়ারের দাম তার পূর্বের সর্বোচ্চ দরের উপর উঠে যায় তখন তিনি সেটাকে ট্রেড করার সুযোগ হিসাবে নিতেন, কিন্তু তিনি এই ধরনের ট্রেড শুরু করার আগে নিজে খুব সতর্ক থাকতেন, কারণ অনেক সময় ভুয়া ব্রেকআউট বা ফলস ব্রেকআউট হয়ে থাকে। এজন্য তিনি যতক্ষণ না ওই শেয়ার ভালো ভলিউম বা মূল্য গতিবিধি দিয়ে শক্তিশালী সাপোর্ট দেখায় ততক্ষণ পর্যন্ত তিনি ওয়েট করতেন। উদাহরণস্বরূপ, যদি কোনো শেয়ার $50 উপরে উঠে যায়, ডেভিড রায়ান প্রথমে দেখে নিতেন বাজারে কী পরিমাণ কেনাবেচা হচ্ছে, পজিশন নেওয়া ঠিক কি না। তারপর তিনি নির্দিষ্ট একটি স্টপ লস সেট করতেন যাতে বাজার বিপরীত গেলে তার ক্ষতি সীমিত থাকে। তার এই পদ্ধতি তাকে বারবার লাভের সুযোগ এনে দিয়েছে, কারণ তিনি সিম্পলিসিটি বা অপ্রস্তুত ট্রেড করেননি, বরং যুক্তিসঙ্গত তথ্যের উপর ভিত্তি করে ট্রেড করেছেন। এটি ছিল মার্ক উইজার্ড বইয়ের প্রথম 9টি অধ্যায়ের আমরা বিস্তারিত এক্সপ্লানেশন দেখার চেষ্টা করলাম। এই ট্রেডারদের গল্পগুলো আমাদের শেখায় যে ট্রেডিং মানে শুধু অর্থ উপার্জন নয়, এটি ধৈর্য, কৌশল ও আত্ম উন্নয়নের একটি যাত্রা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পার্ট 2তে আমরা আরও 8 জন কিংবদন্তি ট্রেডারের অভিজ্ঞতা, দর্শন নিয়ে হাজির হব। তার মধ্য থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন, যদি আমরা খুব ছোট করে বলতে চাই, স্টক পিকিং এর শিল্প, ট্রেডিং সাইকোলজি, অর্থাৎ কিভাবে ট্রেডিং সাইকোলজিটি কাজ করে,
লং টার্ম ইনভেস্টিং এর গোপন রহস্য এবং এমন কিছু ধারণা যা আপনার চিন্তা বদলে দিতে পারে। পরবর্তী পর্ব মিস করবেন না, কারণ আমরা পরবর্তী পর্ব 2 খুব শীঘ্রই নিয়ে আসব। আর ওই পরবর্তী 2টা পাবলিশড হওয়ার পরে সেটার লিঙ্কটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। পার্ট 2তে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।